আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয়। আমি আমার বিগত 5টি বিসিএস এর অভিজ্ঞতা থেকে আজকে বাংলা দ্বিতীয় পত্র, দ্যাট মিনস বাংলা ব্যাকরণের উপরে আপনাদের জন্য, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষার্থী আছেন এবং যারা স্পেশাল বিসিএস পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা তৈরি করছি। এবং সেখানে যারা ব্যাংকের পরীক্ষার্থী আছেন, আপনারা জানেন ব্যাংকেও প্রচুর পরিমাণে বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন আসে। তো আশা করছি যে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনাদের একটা গোছানো প্রিপারেশন হবে ব্যাকরণের উপরে, এবং আমি আমার ব্যাকরণের ক্লাসগুলো ধারাবাহিকভাবে কন্টিনিউ করব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা আমাদের প্রথম লেকচার অনে আলোচনা করব যে বিষয়গুলো, সে বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের ইতিহাস এবং বাংলা ভাষার উৎপত্তি ধারাক্রম। আপনারা জানেন এখান থেকে বেশ কতগুলো কোশ্চেন প্রতিটা বিসিএস পরীক্ষা, এরপরে স্পেশাল বিসিএস পরীক্ষা, ব্যাংক এবং অন্যান্য নন ক্যাডার পরীক্ষায় এসে থাকে। তো আমাদের আজকের আলোচনা আমরা শুরু করি। আমরা আলোচনা শুরু করব প্রথমেই ব্যাকরণ কি। এটা অবশ্য পরীক্ষায় আসবে না, তারপরও ব্যাকরণের যেহেতু আমরা ক্লাস শুরু করছি, সুতরাং ব্যাকরণ সম্বন্ধে একটা আইডিয়া আমরা নিয়ে নিই, তারপর আমরা ভিতরে ঢুকি। ব্যাকরণ হচ্ছে মানে বাংলা না, শুধু যে কোনো একটা ভাষা ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম থাকে। এই নিয়মগুলো ফলো করলে ভাষাকে শুদ্ধভাবে চর্চা এবং ব্যবহার করা যায়, এবং যে ভাষা কখনো অশুদ্ধির দিকে বা ভাষা কখনো ভাষা দূষণের একটা ব্যাপার আছে, সেই দিকে যাতে গমন না করে, সেটার যথাযথ প্রোটেস্ট করে বা সেই দিকটা নিষিদ্ধ করে দেয়। অর্থাৎ ব্যাকরণের কাজ হচ্ছে ভাষাকে সঠিকভাবে সঠিক লাইনে পরিচালনা করা। সো এখানকার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে যে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি। এটা বিভিন্ন পরীক্ষায় আসে। আমি যেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে বিভিন্ন কালার দিয়ে চিহ্নিত করার চেষ্টা করেছি। আপনারা সেগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করবেন। এটা হচ্ছে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। অনেকগুলো অপশন দেওয়া থাকতে পারে, 4টা অপশন দেওয়া থাকবে, সেখানে বিভিন্ন ধরনের বিষয় থাকবে। আপনাদের মনে রাখতে হবে যে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এরপরের কোশ্চেনটা হচ্ছে ব্যাকরণের ব্যুৎপত্তি। আমরা ব্যুৎপত্তিগত পরিবর্তন বা এই জাতীয় জিনিসগুলো অনেক সময় মুখস্থ করে থাকি, আর এটা আসলে একটু কঠিন। সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা মুখস্থ করে রাখবেন। আমি যেটা করতাম, আমি এটা মুখস্থ করে রেখেছি। আপনারা জানেন যে আমি 33rd বিসিএস এ বাংলা লিখিত পরীক্ষায় কিন্তু একটা ভালো নাম্বার পেয়েছিলাম, অ্যাবাউট 74%। সুতরাং বেটার হবে যে আপনারা এটা মুখস্থ করে নেবেন, বি যোগ আ যোগ রুট, এরপরে ক্রি প্লাস 1। এটা জাস্ট এভাবে মুখস্থ করে নেবেন। এরপরে আমরা আসছি ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ। ব্যাকরণ আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করে। ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় হচ্ছে 6টি। এগুলো হচ্ছে আমরা মোটামুটি সাধারণ আলোচ্য বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আর সার্বিক আলোচ্য বিষয় 6টি, এটা আপনাদের জানা থাকবে। হ্যাঁ, সাধারণ আলোচ্য বিষয় 3টি হচ্ছে ধ্বনিতত্ত্ব, 2 নম্বরে হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এরপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম। আমরা এখন বিস্তারিত আলোচনা করব যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব বা পদক্রমে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় তার ডিটেলস আলোচনা করব। এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। সেটা হচ্ছে আমরা 3টি ভাগে ভাগ আলাদা করে, এরপর এদের আলোচ্য বিষয়সমূহ কি সেগুলো আলাদা করে এখানে উল্লেখ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি, এরপরে শব্দের উচ্চারণ রীতি, উচ্চারণের স্থান, যে কোন স্থান থেকে কোন শব্দটা বা কোন ধ্বনিটা উচ্চারণ হবে সেটা। এরপর হচ্ছে ধ্বনির পরিবর্তন, কিভাবে পরিবর্তন হয় এগুলো আমরা যখন ধ্বনি এবং বর্ণের ক্লাসটি, দ্যাট মিনস আমাদের দ্বিতীয় ক্লাসটি করব, তখন বিস্তারিত জানবো ধ্বনি পরিবর্তন কি। এরপর হচ্ছে সন্ধি, নত্যবিধান এবং সত্যবিধান। এখানে পরীক্ষা এসে থাকে যে নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, সেখানে অনেকগুলো অপশন দেয়া থাকবে। মেইনলি সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, এরপরে উচ্চারণের স্থান, এগুলো দেয়া থাকে। এখান থেকে আপনাকে সঠিক উত্তরটা বের করতে হবে।
এরপর শব্দতত্ত্ব, শব্দতত্ত্বের আলোচনার বিষয় হচ্ছে শব্দ, শব্দের গঠন। এগুলো এমনিতেই বোঝা যায়। শব্দ, শব্দের গঠন আসলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে এটা শব্দতত্ত্বের আন্ডারে। তো বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস এগুলো সবগুলোই হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এই যে কালার করে দেয়া আছে এগুলোই মূলত পরীক্ষায় আসে। এগুলো একটু বিশেষভাবে মনে রাখতে হবে। যেমন লিঙ্গ, কারক, বিভক্তি, প্রত্যয়, সমাস এগুলো হচ্ছে কোন মানে বাংলা ব্যাকরণের আ কোন অংশে আলোচিত হয় সেই বিষয়ে কোশ্চেন এসে থাকে। এরপর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে আপনারা দেখেন বাক্যের গঠন প্রণালী, পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বিরাম চিহ্ন। এখানে বাগধারা, বিরাম চিহ্ন, বাক্য সংকোচন এগুলো নিয়ে প্রশ্ন থাকে যে এগুলো হচ্ছে ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। এরপর আমরা চলে যাই পরবর্তী অংশে। পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকরণের, বাংলা ব্যাকরণের বিভিন্ন লেখক, ব্যাকরণের নাম এবং বৈশিষ্ট্য। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এখান থেকে আপনি আপনার স্পেশাল বিসিএস হোক, ব্যাংক হোক, কোনো না কোনো কোশ্চেন এই যে এই স্লাইডটা থেকে পেয়ে যাবেন। সেখানে হচ্ছে দেখেন এখানে কতগুলো কনফিউশন থাকে। অনেকেই এই জিনিসগুলো ভুল করেন। আমি আজকে বুঝিয়ে দেওয়ার পরে আশা করছি যে আর কেউ ব্যাপারগুলো ভুল করবেন না। কারণ হচ্ছে বইতে রয়েছে। আমি যেই বইটা ফলো করতেছি সেটা হচ্ছে ডক্টর সৌমিত্র শেখর স্যারের বই। এই বইটা সবাই ফলো করে। কিন্তু বইটাতে প্রচুর তথ্য আছে। বিসিএস পরীক্ষায় কোন, কোন তথ্য আসে, কোন, কোন তথ্য আসে না এবং সেগুলো একটু গুছিয়ে পড়া যাতে সহজে মনে রাখে এটাই হচ্ছে আজকের ক্লাসের আলোচ্য বিষয়। কারণ বইতে তো সবকিছুই থাকবে। সবকিছুই আপনারা চাইলে পড়তে পারবেন। সুতরাং আমাকে একটু গুছিয়ে দেওয়া এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো আ আপনাদের সুন্দরভাবে সাজিয়ে দেওয়াটাই হচ্ছে ক্লাসের মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে দেখেন ব্যাকরণ প্রথম যে ব্যাকরণটা আসছে সেটা হচ্ছে ভোকাবুলারিও, এম ইডিওমা, বেনগল্লা, ই পর্তুগিজ। বোঝাই যাচ্ছে যে এটা একটা ভোকাবুলারি এবং পর্তুগিজ ভাষা। দ্যাট মিনস বাংলা ভাষা এবং পর্তুগিজ ভাষার যে একটা ভোকাবুলারি বা হচ্ছে একটা ডিকশনারি। সো এটা লিখেছেন হচ্ছে পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আশ সুমসাও। উনি হচ্ছেন পর্তুগিজ পাদ্রী, একজন খ্রিস্টান পাদ্রী। আর এটা এখান থেকে যে জিনিসগুলো আমাদের পড়তে হবে, এটা রচনা কাল হচ্ছে 1734 সাল, মুদ্রণ এবং প্রকাশ হচ্ছে 1743। দেখেন উল্টা 34-43। হ্যাঁ, আপনারা তো 43তম বিসিএস যারা দিবেন তাদের জন্য মনে রাখতে হবে যে ভোকাবুলারিও এম ইডিওমা বেনগোল্লাই পর্তুগিজ এই বইটা প্রকাশিত হয়েছে এবং মুদ্রিত হয়েছে 1743 সালে। আর এটা রচনা করা হয়েছে ঠিক উল্টা, 43-এর উল্টা 34 সাল। এটা লিসবন থেকে রোমান লিপিতে, কোন জায়গা থেকে এবং কোন লিপিতে হয়েছে সেই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, বাট প্রথম ব্যাকরণ গ্রন্থ নয়। আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। এরকম পরীক্ষা আছে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি, অথবা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, নট ব্যাকরণ গ্রন্থ। দেখেন মূলত এটা কিন্তু একটা ডিকশনারি, অর্থাৎ পর্তুগিজ থেকে বাংলার একটা ডিকশনারি। এখানে অনেকগুলো শব্দ এবং শব্দের অর্থ, যেহেতু পর্তুগিজরা একটা সময় এই অঞ্চলে তাদের কলোনি গড়েছিল, সুতরাং তাদের বাংলা জানার দরকার ছিল। সেই কারণেই তারা বাংলা এবং পর্তুগিজের একটা ডিকশনারি তৈরি করেছিল। সেই ডিকশনারিতে বাংলা ভাষা এবং পর্তুগিজ ভাষার অর্থগুলো ট্রান্সফর্ম করা ছিল। তো সেক্ষেত্রে তার একটা অংশ ছিল মূলত ওই ডিকশনারির একটা অংশ ছিল বাংলা ভাষা সম্পর্কিত কিছু নিয়ম কানুন। অর্থাৎ পুরো বইটা হচ্ছে একটা ডিকশনারি এবং একটা অংশ হচ্ছে ব্যাকরণ, দ্যাট মিনস বাংলা ভাষার কিছু নিয়ম কানুন। এই জন্য এটা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, বাট প্রথম ব্যাকরণ গ্রন্থ নয়, এটা মূলত একটা ডিকশনারি। এরপর দ্বিতীয় বইটা হচ্ছে আপনার এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা লিখেছেন নাথিয়েল ব্রাসি হেলহেড। এটা রচনাকাল হচ্ছে 1776 এবং মুদ্রণ ও প্রকাশ হয়েছে 1778 সালে হুগলি থেকে। এই জিনিসটা আসে যে গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, নাথিয়াল ব্রাসি হেলহেডের এই বইটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, এটা হুগলি থেকে প্রকাশিত হয়েছে। এটা মূলত আবার হচ্ছে একটা ইংরেজিতে লেখা বই, কমপ্লিটলি ইংরেজিতে লেখা, একটা অংশ বা আংশিক কিছু বাংলায় লেখা ছিল। সুতরাং এটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ। বাংলা ভাষায় যেহেতু আংশিক বাংলা ভাষায় ছিল এবং পুরা গ্রন্থটাই যেহেতু ব্যাকরণ গ্রন্থ, তাহলে আমরা দেখি ভোকাবুলারিও যেটা ছিল মনোয়েল দা সম্প্রসারের, সেটা হচ্ছে প্রথম বাংলা, মানে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। আর
এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা ছিল হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ। তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথম ব্যাকরণ, আর দ্বিতীয়টা হচ্ছে প্রথম ব্যাকরণ গ্রন্থ। এরপর আমরা দেখি যে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাকরণ গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে আপনার গৌড়ীয় ব্যাকরণ। এটা বাংলায় লেখা হয়েছে, লিখেছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সম্পর্কে আশা করছি সবাই জানেন। তো এটা হচ্ছে প্রথমে উনি ইংরেজিতে লেখেন 1826 সালে, কমপ্লিট ইংরেজিতে। তারপরে সময়ের প্রয়োজনে উনি এটা 1833 সালে বাংলায় অনুবাদ করেন। বাংলায় যখন অনুবাদ করেন তখন এটার নাম দেন গৌড়ীয় ব্যাকরণ। তাহলে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তিনটা জিনিস, একটা হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ, আরেকটা হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ, আরেকটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। এই তিনটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান, কারণ এক এক জায়গা থেকে এক এক উৎস থেকে আপনারা তথ্যগুলো পড়েন, যার ফলে হচ্ছে কি একটার মধ্যে আরেকটা ঢুকে যায়। তা আমি যে এখানে এক জায়গায় এক ক্লাসে তিনটা জিনিস একসাথে দিয়ে দিলাম, তিনটা জিনিস আলাদা করে আপনারা যাতে মনে রাখতে পারেন। এরপরও আরো সমসাময়িক সময় আরো কিছু ব্যাকরণ রচিত হয়েছে। সেগুলো হচ্ছে উইলিয়াম কেরি একটা ব্যাকরণ রচনা করেছেন 1801 সালে, গঙ্গা কিশোর ভট্টাচার্য 1816 সালে, এবং কিথ সাহেব উনি একটা ব্যাকরণ রচনা করেছেন 1820 সালে। বাট সবগুলোই হচ্ছে ইংরেজিতে, সবগুলো ইংরেজি ভাষায় লেখা। এই হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের ধারাক্রম। এখন আমরা ভাষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। ধ্বনি, বর্ণ, শব্দ ও বাক্যের সম্মিলনে গড়ে উঠে ভাষা। একটা ভাষা গড়ে উঠতে হলে সেটার ধ্বনি থাকতে হবে, ধ্বনি প্রকাশের জন্য বর্ণ থাকতে হবে, এরপরে শব্দ থাকতে হবে, সেই শব্দের অর্থ থাকতে হবে, এবং শব্দগুলো একটা সুনির্দিষ্টভাবে সাজানোর পরে একটা বাক্য তৈরি হতে হবে। এরকম যদি হয় তাহলে সেটা একটা ভাষা গড়ে উঠতে সহায়তা করবে। ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ। আমি রিপিট করলাম। ভাষার প্রধান উদ্দেশ্য যেহেতু অর্থ প্রকাশ, দ্যাট মিনস অর্থবাচকতা। ভাষার প্রধান উদ্দেশ্য কি? অর্থবাচকতা প্রকাশ করা। সেহেতু শব্দের যেহেতু অর্থ রয়েছে, অর্থাৎ শব্দ দ্বারা আমরা কোনো একটা কিছুর অর্থ পাই, আমরা আমাদের একটা বোধগম্য কিছু আমরা বুঝতে পারি, সেজন্য হচ্ছে ভাষার মৌলিক উপাদান শব্দ। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। শব্দগুলোকে সুনির্দিষ্টভাবে সুবিন্যস্তভাবে সাজানোর পরে একটা পরিপূর্ণ সেন্স যখন আমাদের আসে, আমরা একটা পরিপূর্ণ বিষয় যখন বুঝতে পারি, সেটা হচ্ছে বাক্য। তাহলে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে মনে রাখার, ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ, ভাষার প্রধান উদ্দেশ্য হচ্ছে অর্থবাচকতা প্রকাশ করা, এবং ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে চৈনিক ভাষায়। আমরা এক কথায় যদি বলি চৈনিক ভাষা, এবং আলাদা আলাদা ভাবে যদি বলি সেটা মেন্ডারিন ভাষা, বাউ এবং কেন্টোনেসে। যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে, চৈনিক ভাষাও থাকতে পারে ওভারঅল। এরপরে ভাষাগুলোর নাম অনুযায়ী থাকতে পারে মেন্ডারিন, বাউ এবং কেন্টোনেসে। বাট এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই ভাষায় কথা বলে, কিন্তু দাপ্তরিক ভাষা, দ্যাট মিনস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা যদি হয় তাহলে সেটার জায়গায় ইংরেজি হচ্ছে প্রথম। ইংরেজি হচ্ছে সবচেয়ে বেশি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে দাপ্তরিক ভাষা হিসাবে ইউজ হয় ইংরেজি। তাহলে সবচেয়ে বেশি মানুষ কথা বলে চৈনিক ভাষায়, দ্যাট মিনস মেন্ডারিন, বাও বা কেন্টোনেসে, এবং দাপ্তরিক ভাষা হিসাবে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে ইংরেজি। এরপর আমাদের বাংলা ভাষার ব্যাপারে, পৃথিবীতে মাতৃভাষা হিসাবে ভাষা ব্যবহারকারীদের বিচারে বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। এটা আসলে বিভিন্ন গবেষণা করে পাওয়া গিয়েছে। আর এই তথ্যটা আপনাদের প্রত্যেকটা তথ্যই তো একটা সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য সোর্স থেকে নেওয়া উচিত। এই তথ্যটা আমার বইয়ে, আমার আজকের ক্লাসের সবগুলো তথ্যই আমি আগেই বলেছি আমি ডক্টর সৌমিত্র শেখর স্যারের বই থেকে নিয়েছি। আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে বা ভিন্ন কোথাও কোনো বাজারের কোনো বইয়ে যদি আপনারা ভিন্ন কোনো তথ্য পান, তাহলে সেটা স্যারের বইয়ের সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন।
কারণ হচ্ছে বাজারের বইয়ে অনেক সময় অনেক বিষয় ভুল থাকতে পারে, খুবই স্বাভাবিক। আর আমরা যেটা বলছিলাম যে বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। এটা হচ্ছে মাতৃভাষা হিসাবে ভাষা ব্যবহারকারীর বিচারে, এবং দাপ্তরিক ভাষা হিসাবে বাংলা ভাষার অবস্থান হচ্ছে দশম। কম নয় কিন্তু, হ্যাঁ? ওয়ার্ল্ড ওয়াইড বাংলা ভাষার অবস্থান হচ্ছে দশম। এটা হচ্ছে দাপ্তরিক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কত? এরকম যদি কোশ্চেন থাকে বা ভিতরে থাকলো যে মাতৃভাষা ব্যবহারকারী হিসাবে বা দাপ্তরিক হিসাবে, তো আপনারা একটা জিনিস কোথাও দেখে আসছেন চতুর্থ, কোথাও দেখে আসছেন দশম, তখন একটা কনফিউশনে পড়ে যান। কেউ দশম, কেউ চতুর্থ, এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়ে যায়। তো এই ২ টা জিনিস আলাদা করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে মাতৃভাষা হিসাবে ভাষা ব্যবহারকারীর হিসাবে হচ্ছে চতুর্থ, আর দাপ্তরিক হিসাবে ব্যবহারকারীর ব্যবহারের সিরিয়াল হচ্ছে দশম। বাংলা ভাষার উৎপত্তি ধারাক্রম, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলো কোশ্চেন থাকে এবং বিভিন্ন অপশন দেওয়ার সুযোগ থাকে এবং সেই অপশনগুলো দেয়া হয়। ঠিক আছে? আমরা এটা দেখে নেই। বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটা ভাষা। অনেক দূর। দেখেন খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে ইন্দো ইউরোপীয় ভাষা ছিল। এটা আসলে কল্পনা করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আমি যেই চার্টটা দিব আজকে, ফ্লো চার্টটা বাংলা ভাষার উৎপত্তি ধারাক্রম, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই ধারাক্রমটা এসেছে। সো ইন্দো ইউরোপীয় ভাষা, যেটা খ্রিস্টপূর্ব ৫০০০ বছর পূর্বে ছিল, সেখান থেকে মোটামুটি সকল ভাষা সৃষ্টি হয়েছে। আমরা দেখি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে প্রথম সৃষ্টি হয় দুটো অংশ, দুটো ভাষা। একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। কেন্তুম, শতম দুটো। এই কেন্তুমটা হচ্ছে ইউরোপিয়ান, দ্যাট মিনস ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, সবগুলো ভাষা, ইউরোপিয়ান অধিকাংশ ভাষাই হচ্ছে কেন্তুম শাখা থেকে, এই কেন্তুম শাখা থেকে সৃষ্টি। দ্যাট মিনস এখানে বলাই আছে ইন্দো ইউরোপিয়ান, আর ইন্দো এই অংশটা, আমাদের অংশটা হচ্ছে শতম থেকে। আমরা দেখি ধারাক্রম কিভাবে আসলো। শতম থেকে হচ্ছে ভারতিক ভাষা। ভারতিক ভাষার পরে প্রাচীন আর্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই ভাষাটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে আসছে প্রাচীন প্রাচ্য ভাষা, প্রাচীন প্রাচ্য ভাষা। হ্যাঁ, দেন এখান থেকে কি আসলো? এখান থেকে আসলো গৌরী প্রাকৃত। গৌরী প্রাকৃত। দেখেন অনেক সময় থাকে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? কোথাও থাকে ইন্দো ইউরোপীয়, এরপরে থাকে শতম থেকে, এরপরে থাকে হচ্ছে আপনার প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে, এরপরে গৌড়ীয় প্রাকৃত থেকে। তো আপনার পুরো প্রবাহটা, পূর্ব ভাষার, বাংলা ভাষার সৃষ্টির যে পুরো প্রবাহটা, এটা যদি আপনার এট এ গ্লান্স জানা থাকে, তাহলে কিন্তু আপনার কোথাও কোনো কনফিউশন হবে না। সেই জন্য আমার এইভাবে সাজানো। গৌরী প্রাকৃতর পরে আসছে গৌরী অপভ্রংশ। এটা একটা মৃত ভাষা, এই ভাষাটা বিলুপ্ত হয়ে গেছে। গৌরী অপভ্রংশের অংশ থেকে, গৌরী অপভ্রংশ থেকে তৈরি হয়েছিল বঙ্গ কামরূপী। এই যে বঙ্গ কামরূপী, এটাও কিন্তু প্রচুর আসে। বাংলা ভাষা কোত্থেকে আসছে? বঙ্গ কামরূপী থেকে। কেউ বলে, এখন দেখেন ঝামেলাটা হয়, কেউ বলে বঙ্গ কামরূপী, কেউ বলে গৌরী প্রাকৃত, কেউ বলে শতম থেকে, কেউ বলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে। অর্থাৎ সিরিয়ালটা না জানা থাকলে এক একজন এক এক জায়গা থেকে এক একটা তথ্য নিয়ে এরপর একটা বিভ্রান্তিতে পড়ে যান। এই বঙ্গ কামরূপী এইখান থেকে আসছে একই সাথে দুটো ভাষা, বাংলা এবং আসামি ভাষা। তাহলে বাংলা ভাষার মূল উৎস কিভাবে আসলো? শতম, মানে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে শতম, শতম থেকে ভারতিক, ভারতিক থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তারপর হচ্ছে প্রাচীন প্রাচ্য ভাষা, তারপর হচ্ছে গৌরী প্রাকৃত, গৌরী অপভ্রংশ, বঙ্গ কামরূপী, এখান থেকে আসছে বাংলা ভাষা। দেখেন বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষা এবং আসামি ভাষা দুটোই আসছে। বঙ্গ কামরূপীকে যদি আমরা মা ধরি, তাহলে আমরা বাংলা এবং আসামিকে কি ধরতে পারি? দুই ভাই। এখন এরকম প্রশ্ন হয়ে থাকে যে বাংলা ভাষার সহোদর ভাষা কোনটি? বাংলা ভাষার সহোদর ভাষা কোনটি? অনেকগুলো ভাষা দেয়া থাকে। আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে বঙ্গ কামরূপী মাতা থেকে বাংলা এবং আসামি দুই সন্তান যেহেতু এসেছে, সুতরাং বাংলা এবং আসামি পরস্পর সহোদর। আশা করছি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। যারা এটাকে মনে রাখতে চান, তারা ভিডিওটা বারবার দেখতে পারেন অথবা ছবি তুলে রাখতে পারেন এই অংশটা।
সো যাতে সবসময় মনে থাকে আর এটা নিয়ে যাতে কখনো কনফিউশনে না পড়তে হয়। Thank you for watching my today's video. Stay with us for better preparation. আমরা পরবর্তীতে আমাদের দ্বিতীয় ক্লাসটা ধ্বনি এবং বর্ণের উপরে নিব। এই ধ্বনি এবং বর্ণ থেকে কিন্তু প্রতিটা পরীক্ষায় কমপক্ষে 3টা কোশ্চেন থাকে, সুতরাং সেটা একটু বড় একটা ক্লাস হবে, হ্যাঁ, এবং সেটা খুব ইম্পর্টেন্ট হবে। আশা করছি সেটা আপনারা দেখবেন। অর্থাৎ বাংলা ব্যাকরণের আমাদের যতগুলো ক্লাস হবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে আশা করি বাংলা ব্যাকরণে আপনার একটা স্ট্রং বেস দাঁড়িয়ে যাবে। যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আপনি আনসার করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।